গল্পের শুরুতে প্রধান ক্যারেক্টার রায়ানকে দেখানো হয়। সে গ্রাম থেকে শহরে এসেছে একটা কাজের জন্য। শহরে আসার প্রথম দিনই তার ল্যাপটপটা ধাক্কা লেগে ভেঙে যায়। স্থানীয় একটা দোকানে সে জানতে পারে এটা ঠিক করতে $150 লাগবে। তারপর বেশ কিছু জায়গায় ঘুরে ঘুরে সে বাসা খুঁজতে শুরু করে, কিন্তু প্রত্যেক গরুতেই বলে মাসে $300-400 দিতে হবে, যা প্রায় $1,00,000 কাছাকাছি। একসময় সে একটা দোকান এসে দেখে এখানে $1 গিফট বাম পাওয়া যায়। সে খেতে খেতে একটা বিজ্ঞাপন দেখে রায়ান জানতে পারে ইডেন নামে সিউলে একটা মেস আছে, যেখানে প্রতি মাসে $80 থেকে $100 দিলেই থাকা যাবে। রায়ান কথার মতো ইডেন মেসে আসে, কিন্তু সে সিদ্ধান্ত নেয় এত কুৎসিত জায়গায় সে থাকতে পারবে না। তখনই খেয়াল করে তার লাগেজের একটা চাকা খুলে গেছে। সে এতে প্রচন্ড বিরক্ত হয়। সে বাধ্য হয়ে ইডেন মেসে ঢুকে পড়ে। সেখানে লুনা নামে এক মহিলা বলেন, তুমি চাইলে আমাদের মেসে থাকতে পারো, এখানে যারাই থাকে সবাই আমার কাছে পরিবারের মতো। লুনা আরো বলেন, আমি তাদের সবাইকে প্রত্যেকদিন সকালে ডিম রান্না করে খাওয়াই। রায়ান জিজ্ঞেস করে এই মেসের মাসিক ভাড়া এত কম কেন? মিস লুনা বলেন, আসলে আমি তোমাকে বোকা বানিয়ে আমার ব্যবসা বাড়াতে চাই না। এখানে আগে যে থাকতো সে আত্মহত্যা করেছিল। তারপর রায়ান চাবি নিয়ে তার রুমে চলে আসে। পাশের রুমে দাগজু নামে এক লোক দাঁড়িয়েছিল। রায়ান জিজ্ঞেস করে, হাই, কেমন আছেন? কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না। তখন উজিন নামে এক লোক হাসতে হাসতে বলে, এটা তোমার রুম নয়, ওটা তোমার রুম। রায়ান তাকেও বলে, হাই, দেখা হয়ে ভালো লাগলো, কিন্তু লোকটা পাগলের মতো হাসতে হাসতে চলে যায়। কিছুক্ষণ পর রায়ানের কাছে তার মায়ের কল আসে। তিনি জানান, তুই কি তোর বন্ধুর বাসা আছিস? সে মিথ্যা বলেছে এই মুহূর্তে হংয়ের বাসা আছে। হং হচ্ছে রায়ানের বন্ধু, যার গ্রাফিক্স ডিজাইনের দোকানে রায়ান কাজ করবে। তখন জগলু নামে এক লোক এসে গালি দিয়ে বলতে শুরু করে, পরের বার থেকে বাইরে গিয়ে কথা বলবি, কারণ রায়ানের ঘরে কোনো দেয়াল ছিল না। এই মেস এতটা রহস্যময় যে বিকেলবেলা রায়ান দেখতে পায় দাগজু নামের লোকটা রুমে বসে খারাপ মেয়েদের ছবি কাটছিল। রায়ানের সব দেখে তার বমি চলে আসার উপক্রম হয়। তার মুড চাঙ্গা করতে ছাদে আসে। তার গার্লফ্রেন্ড শিনুকে কল করে। শিনু একটু অফিসে চাকরি করে। সে জানায়, তুমি যেহেতু সিউলে নতুন এসেছো তাই একটু বিশ্রাম নাও, কাল তোমার সাথে দেখা করবো। অগত্যা আনমনে রায়ান তার রুমে এসে গল্প লিখতে শুরু করে। সে প্রফেশনালি কোনো লেখক না হলেও তার স্বপ্ন সে একজন ঔপন্যাসিক হবে। তার মাথায় সকালে সেই পাগল লোক উজিনের কথা ঘুরপাক খাচ্ছে। সে লিখতে শুরু করে, এক রুদ্রোজ্জ্বল দিনে এক লোক হেঁটে যাচ্ছে। সে বিড়ালকে খুব ভালোবাসে। সে এতটা ভালোবাসে যে বিড়ালকে পৃথিবীতে বাঁচতে দেয় না। লোকটার হাতে প্রায় খেলনার বন্দুক দেখা যায়। যাই হোক, সেই লোকটা রাস্তার কফি বিক্রেতা মহিলাদের বলে, আমাকে কফি দাও। মহিলাটি কফি বাড়িয়ে দিলে লোকটা হেসে হেসে বলে, কফি আমার হাতে দাও, কারণ সে অস্বাভাবিক। এর পরের দৃশ্যে আমরা একজন মহিলা অফিসারকে দেখতে পাই। তাকে রিপোর্ট করা হয়েছে এই পাড়াতে কে যেন 10টা বিড়ালকে মেরে রেখে গেছে। অফিসার বলেন, আমি নিশ্চিত এই কাজটা যে করেছে সে আসলে কোনো পাগল হবে, অথবা শিক্ষিত পাগল। কাজের মাঝখানে অফিসারের দাঁত প্রচন্ড ব্যথা হয়। তিনি লি নামে এক ডেন্টিস্টকে দাঁত দেখান। লি বলে, আপনার দাঁত ওয়াশ করা দরকার, তাই ইনজেকশন দিতে হবে। অফিসার ভয় পেয়ে গেলে লি জানায়, আপনি পুলিশ হয়ে ভয় পাচ্ছেন কেন? পুলিশ অফিসার মেয়েটি পরে প্রেসক্রিপশন নিয়ে চলে যায়। জানিয়ে রাখি, এই দাঁতের ডাক্তারকে যদি আপনি স্বাভাবিক মনে করেন তাহলে ভুল করছেন। এই ডাক্তারের পেশা শুধুমাত্র একটা মুখোশ। ইডেন মেসে এই মুহূর্তে রায়ান নুডলস রান্না করছিল। তখন জগলু এসে বলে, হে ছোট ভাই, সবসময় সাবধানে থেকো। এতক্ষণ তোমার পেছনে দাগজু নামে সেই লুচ্চাটা দাঁড়িয়েছিল। রায়ান এতে অনেক অবাক হয়। সে আরো অবাক হয় যখন মিস লুনা দেয়ার ডিমের খোসা ছাড়ায়। রায়ান ভাবতেও পারে না এত বাজে ডিম মিস লুনা কিভাবে প্রতিদিন সকালে মেসবাসীদের খাওয়ান। খাবার টেবিলে বসে জগলু জানায়, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই পরামর্শ দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেও। রায়ান রাত 12টার সময় ঘুমাচ্ছিল। হুট করে তার ঘুম ভেঙে যায় চিল্লাচিল্লির শব্দে। জগলু উজিনের সাথে কথা কাটাকাটি করছিল। উজিন নাকি জগলুর রুমে ঢুকেছিল, কিন্তু উজিন বারবার বলে সে ঢুকেনি। তারা সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে অন্য দিক থেকে আরেকটা উজিন আসছে। মূলত জগলু এতক্ষণ যার সাথে ঝামেলা করছিল এটা উজিনের ভাই জিন। সে উজিনের মতো এতটাও পাগল না। দেখা যায় উজিন এসে বলে, এখানে কি কোনো গেম চলছে? সকালবেলা জগলু খেয়াল করে বাহির থেকে কে যেন তার দরজা খোলার চেষ্টা করছে। জগলু পাশে তাকিয়ে তার ছুরি খুঁজতে লাগে, কিন্তু এর ভেতরেই দাগজু, উজিন আর জিনরা তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে একটা ঘরে বন্দি করে ফেলে। দেখা যায় রায়ান কাজে যাওয়ার জন্য সকালে বের হলে মিস লোনা তাকে বলেন, ইয়ংম্যান, এই যে জগলু লোকটা আছে না, সে আজকেই মেস ছেড়ে চলে গেছে। তিনি আরো বলেন, এই জগলু লোকটা আসলে খুব ভালো ছিল, কিন্তু এভাবে তার চলে যাওয়াটা উচিত হয়নি। রায়ান এসব বিষয়ে মাথা না গামিয়ে তার বন্ধুর অফিসে চলে আসে। সেখানে জু নামে একজন স্টাফ বলে, তোমার বন্ধুর আসতে একটু দেরি হবে। একসময় তার বন্ধু হং চলে আসলে রায়ান তাকে বলে, তোমাদের এখানে জু নামের ছেলেটা আমার কাছে বেশ অদ্ভুত মনে হলো। হং বলে, ও আসলে তরমুজের মতো, বাহির থেকে অন্যরকম দেখালেও তার ভেতরের মন খুব সুন্দর। তারপর রায়ান নিচে চলে আসে। এখানে প্রত্যেক স্টাফের আচরণই তার ভালো লাগে, শুধুমাত্র জুয়ের আচরণ বাদে। অন্যদিকে সে পুলিশ অফিসার সিসি ক্যামেরায় পাগলাটি উজিনকে ধরে ফেলেন। তিনি ইডেন মেসে গিয়ে মিস লিমকে জানান, এই লোক কি আপনার মেসে থাকে? মিস লিম বলেন, ও আসলে মানসিক ডিসঅর্ডারে ভুগা একজন। তিনি উজিনকে ডাক দেন। দেখা যায় উজিন হাসতে হাসতে বেরিয়ে আসে। পুলিশ অফিসার তাকে থানাতে নিয়ে আসেন।
উজিন তারপর খেলনার পিস্তল দিয়ে অন্য অফিসারদের বিরক্ত করতে থাকে। অফিসার বললেন, তুমি যদি এভাবে বিড়ালদের মারতে থাকো তাহলে পরে তোমাকে কারাগারে যেতে হবে, এমনকি $20,000 জরিমানা পড়বে। কিন্তু উজিনের পাগলামির আচরণের কারণে তারা তাকে ছেড়ে দেয়। সে বেরিয়ে যাওয়ার পর আবারও চলে আসে, জানায় আমার খুব খিদে পেয়েছে। এটা বলে টেবিল থেকে কয়েকটা চকলেট নিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে অফিসে বসে রান কোনো কাজে হাতে পায়নি। সে ঝুঁকিয়ে বলে, আপনার কোনো কাজ থাকলে দিন, আমি করে দিই। কিন্তু সে কোনো উত্তর দেয় না। একসময় বলে, পারলে আমার জন্য কফি বানাও। রান কফি নিয়ে আসলে জু বলে, কফিতে থুতু দাওনি তো? রান এতে প্রচন্ড অবাক হয়। যাই হোক, রাতে সে কাজ করার পর তার গার্লফ্রেন্ড শিনকে মেসেজ করে বলে যে আজকে আমার কলিগদের সাথে ডিনার করতে হবে, তোমার সাথে অন্য আরেকদিন যাবো। ডিনারে বসে তাদের একটা মেয়ে বলে, শুনেছে তুমি নাকি লেখালেখি করো। কিন্তু হং মাতাল হয়ে রানকে বলে, যদিও ছোটবেলায় স্যারেরা বলতো তুই আগামী দিনে কোরিয়ার সেরা সাহিত্যিক হবি, কিন্তু তুই টাকার অভাবে পড়াশোনা করতে পারিসনি। দেখ, এখানে এসে বকওয়াস কাজ করে লাভ নেই। রান রাগ করে হাতে থাকা গ্লাস ফেলে দেয়। তারপর বলে, আমার কাজ নিয়ে কথা বলা তুই কে? আসলে এটা ছিল কল্পনা। রায়ানও মাতাল হয়ে এগুলো ভাবছিল। বাসায় যাওয়ার সময় জু তাকে বলে, ছোট ভাই তোমাকে একটু উপদেশ দেই, তুমি কখন আমার কাজের মাঝখানে কথা বলবে না, এতে আমি ডিস্টার্ব হই। আমরা জানতে পারি ইডেন মেসের 4র্থ তলায় জগলুকে আটকে রাখা হয়েছে। উজিনের ভাই জিন জগলুকে হাতুড়ি দিয়ে ভয় দেখাচ্ছিল। তখন সেখানে উজিন আসে। উজিন জানায় পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু কিছু করেনি, আমি কয়েকটা চকলেট এনেছি। তারপর সেখান থেকে তারা চলে গেলে জগলু কিভাবে যেন তার হাতের বাঁধন খুলে ফেলে। তার বন্ধুকে কল করে সব বলতে যাবে, তখনই নেটওয়ার্ক চলে যায়। পেছন থেকে এক লোক এসে তাকে অজ্ঞান করে ফেলে। এটা হচ্ছে সেই দাঁতের ডাক্তারের আপন ছোট ভাই কিম। সে নিচে এসে উজিনকে জানায়, তোমাকে বলেছিলাম দেখে রাখতে। উজিন নিজেই নিজের গালে থাপ্পড় দিয়ে বলে, সরি। রাতে মেসে ফিরে রান ভাবতে থাকে, প্রথম দিনই আমার মেসে যেতে ইচ্ছে করছে না, না জানি আমি কিভাবে বাকি সময় কাটাবো। সে আজকে তার খাটের নিচে একটা ছোট নোটবুক পায়, যেটা ছিল আগের ভাড়াটিয়া অর্থাৎ মিস লিমের ভাষায়, যে আত্মহত্যা করেছিল। আর সে নোটবুকে প্রত্যেক পৃষ্ঠার মধ্যে লেখা ছিল, মর 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 মরে যা। ঠিক তখন একজন গোয়েন্দা মেসে প্রবেশ করেন। তিনি মিস লিমকে জগলুর ছবি দেখে বলেন, ওনাকে চিনেন কিনা? উনি গত 1 সপ্তাহ ধরে নিখোঁজ। মিস লিম জানান, এই লোক আস্ত একটা বাটপার, আমার গত 3 মাসের ভাড়া না দিয়ে চলে গেছে। গোয়েন্দা গাড়ি করে চলে যাওয়ার সময় ডাক্তারের ছোট ভাই কিম তাকে আক্রমণ করে, এতে 2 দলই আহত হয়। তখন সেখানে দাঁতের ডাক্তার লি কিমকে ইনজেকশন দিয়ে বলে, বাচ্চা, শিল্পটা আমি তৈরি করেছি, মার্ডার করার জন্য নয়। তোমার উচিত ছিল মারার আগে আমার পারমিশন নেওয়া। এবং এখানে লিয়ের একটা রহস্যময় ক্যারেক্টার হিসেবে চিহ্নিত করা হয়। একটু পর লি ছাদে আসে রানের সাথে কথা বলতে। লি জানায়, এই মেস একটু অদ্ভুত টাইপের, কয়েকদিন থেকো, তারপর অভ্যাস হয়ে যাবে। রান বলে, আপনার হাতে আঘাতের চিহ্ন কেন? তাহলে কি আপনি কোনো হার্ডওয়ার্ক করেন? লি রায়ানের আইকিউ লেভেল দেখে প্রশংসা করে। লি জানায়, তুমি কি লেখক? তোমার কথাবার্তা লেখকদের মতো। সে আরো জিজ্ঞেস করে, তোমার প্রিয় জনরার প্রিয় লেখককে? রান বলে, থ্রিলার ফিকশন আমার পছন্দের, আর আমার প্রিয় লেখক আগাথা ক্রিস্টি। লি জানায়, তারও এটা পছন্দ। রায়ান এতে অনেক উৎফুল্ল হয়, কারণ এই ভয়ঙ্কর মেসে তার মন মানসিকতার লুক আছে সে ভাবতেই পারেনি। দেখা যায় পরের দিন সকালবেলা রায়ান গোসল করতে গেলে আরেকবার লিয়ের সাথে দেখা হয়। লি জানায়, তুমি হয়তো অনেক দেরিতে ঘুমাও, দেয়ালের ওপাশ থেকে তোমার নড়াচড়ার আওয়াজ পাওয়া যায়। রায়ান হতাশ হয়ে ভাবতে থাকে, এটা কি এক মেস যেখানে ভালো মতো একটা দেয়ালই নেই। লি বলে, গোসল শেষে ঠান্ডা বিয়ার খাবে। রায়ান জানায়, আজ তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। লি হেসে সম্মতি জানায়, তাহলে আরেকদিন খাবো। রায়ান সকালবেলা কাজে যাবার জন্য বের হলে দেখতে পায় সেই ডাকজো নামের লোকটা দাঁড়িয়ে আছে। রায়ান বুঝতে পারে না লোকটার পেছনে কি লুকিয়ে রেখেছে। তখন সেখানে মিস লিম এসে বলেন, ইয়ং ম্যান, দাঁড়িয়ে আছো কেন? কাজে যাবে না? রায়ান একটু ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। রাস্তা দিয়ে হাঁটার সময় ইডেন মেসের ছাদ থেকে লি জিনকে জানায় ভালোভাবে তার উপর নজর রাখবে, আর তোমার ভাইকে জানাও তার পাগলামি একটু কমিয়ে দিতে। তারপর লি আসে মেসের 4র্থ তলায়। সে জগলুর দিকে তাকিয়ে বলে, তুই জানিস আমাদের এখানে 3টি জিনিস নাই। এক হলো সূর্যের আলো, কোনো স্টুডেন্ট, আর আমাদের খোঁজ নেবার মতো কেউ। দাঁতের ডাক্তার লি জগলুকে আরো কিছু কথা শোনায়। তার মতে জগলু সেদিন রায়ানকে বলেছিল, ছোট ভাই, এই মেসের কেউই ভালো না, তুমি চলে যাও ইত্যাদি। তখন উজিন হেসে বলে, প্লিজ বলো, তুমি আমাকে মেরো না, এটা বললে আমরা ছেড়ে দিব। জগলুর মুখ খুলে দিলে সে সত্যি এটা তাদের বলে। এতে দাগজু, উজিন, জিনরা সবাই আনন্দিত হয়ে যায়। লি জগলুর একটা দাঁত তুলে নেয়। দেখা যায় সে সেগুলো খুব শিল্পকলার সাথে পরিষ্কার করে এবং একটা দাঁত আংটির উপর রেখে দেয়। অন্যদিকে অফিসে বসে রায়ান প্রচন্ড বিরক্ত, কারণ সকালবেলা তার গার্লফ্রেন্ড শিনের সাথে ঠিকমতো কথা হয়নি। শিন তার সাথে কথা বলার জন্য একটা বাথরুমে এসেছিল, কিন্তু শিনের কলিগরা তাকে ফাঁকিবাজ এগুলো বলতে থাকে। তাছাড়া রায়ান আজ জুকে একটা কাজ না বুঝে পরামর্শ চাচ্ছিল, কিন্তু জু বলে, তুমি কি পরীক্ষাতে নকল করে পাশ করেছো? অফিস শেষে কি সোজা ঘুমাতে চলে যাও? কাজ নিয়ে একটু সিরিয়াস হও। রায়ান প্রচন্ড রেগে গিয়ে কিবোর্ড দিয়ে তার তরমুজ আঘাত করে ফেলে, বলতে থাকে, এখানেই থাম, আর পারছি না। দেখা যায় আসলে এটা রায়ানের কল্পনা ছিল। সে ভাবছিল যদি এই জুকে এভাবে মারা যেত তাহলে অনেক শান্তি পেতাম। তারপর আমরা সেই পুলিশ অফিসার মেয়েটিকে দেখতে পাই। আমরা এখন থেকে সেই পুলিশ
পুলিশ অফিসার মেয়েটিকে সুহা বলে ডাকলো। সে উজিনের চাচার কাছে আসে তাদের দুই ভাইয়ের হিস্টোরি জানতে। তিনি জানান উজিন আর জিনরা মিলে একসময় আমাকে আগুনে পোড়াতে চেয়েছিল। তাদের পাগলামি বেড়ে গেলে আমি তাদের অনাথ আশ্রমে পাঠিয়ে দিই। সুহা জিজ্ঞেস করে তাদের ছোটবেলার কোনো ছবি আছে। উজিনদের চাচা তাকে কয়েকগুলো সিডি ধরিয়ে দেন। সুহা বাড়িতে এসে ভিডিও প্লে করলে 1998 সালে ফুটেজ দেখানো হয়। উজিন তার ভাইয়ের সাথে একটা ব্যাংক ধরে বলছিল, আজ আমরা ব্যাংক পুরানো অনুষ্ঠান পালন করব। আজ রাতের বেলা রায়ান মেসে ফিরলে উজিন আর জিনদের দেখতে পায়। তারা একটা বস্তায় করে কি যেন নিয়ে যাচ্ছে। রায়ান লুকিয়ে তাদের ফলো করতে থাকে। সে দেখে উজিন বস্তার উপর সব রাগ ঝেড়ে বলছে, মর মর মর। তখন দুর্ভাগ্যবশত রায়ান সেখানে ধরা খেয়ে যায়। তার পেছনে এসে দাঁড়ায় লি বলে, তুমি কি তাদের সন্দেহ করছো? আসো তাদের সাথে কথা বলি। জিন জানায় মালকিন আমাদের ফ্রিতে থাকতে দেয়, তাই উনার হয়ে টুকটাক কাজ করি। আজকে দিয়েছে এই ময়লার বস্তা। রায়ান বলে, এটা তো ময়লা নাও হতে পারে। লি জানায় তাহলে খোলা যাক, যদি লাশ থাকে তাহলে এখনই তোমাদের দুজনকে পুলিশে দিয়ে দিব। দেখা যায় রায়ান ব্যাগ খুললে প্রচন্ড ভরকে যায়, কারণ ব্যাগে একটা মরা বিড়াল ছিল। উজিন বলে, এটা ইঁদুরে বিষ খেয়ে মারা গেছে, তাই আমরা ফেলতে এসেছি। মেসে ফেরার সময় লি বলে, আজ তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়নি তাই না, চলো বিয়ার খাওয়া যাক। রায়ান আর লি রান্নাঘরে চলে আসে। লি তাকে একটা মাংস এগিয়ে দেয়, বলে যে এটা আমাদের মালকিনের স্পেশাল আইটেম, বিশেষ কিছু সস দিয়ে বানায়। এটা বলে লি বিয়ার খেতে লাগে। রায়ান মাংসটা মুখে দিলে একটা অন্যরকম স্বাদ পায়, কিন্তু তার সন্দেহ হয় এটা কিসের মাংস। কিভাবে যেন লি সবসময় রায়ানের মনের অবস্থাটা বুঝে ফেলে। সে বলে, তুমি কি ভাবছো আমি তোমাকে মানুষের মাংস খেতে দিয়েছি? রায়ান কিছু একটা অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সুহা লক্ষ্য করে তাদের থানার বাইরে এক মহিলা উকিঝুঁকি দিচ্ছিল। সে মহিলার কথার মাধ্যমে জানতে পারে তার স্বামীর নাম আলী, জাতীয়গতভাবে ইন্ডিয়ার। কাজের সুবিধার জন্য বেশ কয়েকদিন ইডেন মেসে থাকতো, কিন্তু হুট করে একদিন সে নিখোঁজ হয়ে যায়। সুহা বিষয়টা তদন্ত করতে ইডেন মেসে আসে। সে মিস লিমকে বিষয়টা বললে তিনি জানান, আমাদের নিজস্ব একটা বৃদ্ধাশ্রম আছে, আমাকে এখন সেখানে যেতে হবে। সুহা বেশ কিছু অনুরোধ করলে মিস লিম বলেন, এই লোকটা আমাদের এখানেই থাকতো, হুট করে একদিন নিখোঁজ হয়ে গেল কিভাবে? আপনারা পুলিশরা আসলে কি করেন? এতদিন ধরে একটা কেস নিয়ে পড়ে আছেন। পেছনে রায়ান তাদের কথা শুনে ফেলে। সে ভাবতে থাকে, সেদিন মিস লিম বলেছিলেন এখানে যে লোকটা থাকতো সে আত্মহত্যা করেছে। রায়ান হেঁটে হেঁটে অফিসের দিকে যাওয়ার সময় সুহা তাকে গাড়িতে তুলে নেয়। রায়ান জানায়, আমাকে মালকিন বলেছিল ওই ইন্ডিয়ার লোকটা আত্মহত্যা করেছে, কিন্তু এখন বলছে সে নিখোঁজ। সে আরো বলে, গত কয়েকদিন আগে জগলু নামেও একজন নিখোঁজ হয়, তার খোঁজ করতে একজন গোয়েন্দা আসেন। সুহা বলে, আচ্ছা ওই গোয়েন্দার নাম্বার দেওয়া যাবে? রায়ান জানায়, ডিটেকটিভের কার্ডটা আমার কাছে নেই, মেসে গিয়ে দিতে হবে। সুহা রায়ানকে তার নাম্বার দিয়ে সেখানে তাকে নামিয়ে দেয়। দেখা যায় দূর থেকে মিস লিম তাদের দুজনকে ফলো করছিলেন। তিনি সেখানে এক চার্চের মহিলার সাথে দেখা করেন, যিনি মানুষের ভবিষ্যৎ বলতে পারতেন। লিম ওনার সাথে বেশ বন্ধুসুলভ আচরণ করেন। মহিলাটি বলে, আপনি আসলে উদার মনের মানুষ, আসুন কোথাও বসে কফি খাই। লিম বলেন, তাহলে চলুন আমার বাসায় আপনাকে নিয়ে যাই। তিনি চার্চের মহিলাকে একটি স্পেশাল চা খাওয়ান। তখন তাদের এখানে উজিন অংশগ্রহণ করে। উজিন বলে, আপনি কি সত্যি ভাগ্য গণনা করতে পারেন? চার্চের মহিলা বিব্রত হয়ে বলেন, আপনার দুই কানে আমি আরো 2টি কান দেখতে পাচ্ছি, হয়তো সে আপনার যমজ কেউ। উজিন বলেন তো সে ভাই না বোন? চার্চের মহিলা জানান, ভাই। উজিন এতে অনেক আনন্দিত হয়। লিম জিজ্ঞেস করেন, এবার বলুন সে তার ছোট না বড়? দেখা যায় চার্চের মহিলা ভুল করে বলে ফেলেন সে ছোট। উজিন হেসে হেসে বলে, আজ অনেক মজা হবে। চার্চের মহিলা বিব্রত হয়ে সেখান থেকে চলে যাচ্ছিলেন, তখনই তার মাথা ঘুরে যায়। লিম ওনার চুল ধরে বলেন, তুই কি একটু আগে নিজের ভাগ্য দেখতে পারলি না? আমরা জানতে পারি এই মহিলা মিস লিমের বাল্যকালের বান্ধবী ছিলেন। সে প্রায়ই মিস লিমকে মোটা, বেশি খাও এগুলো বলে খেপাতো। লিম মহিলাটিকে এতটা ভয় দেখান যে সে ওখানে প্রস্রাব করে দেয়। লিম মহিলাটিকে ডাক্তার হাতে ধরিয়ে বেরিয়ে যান। অফিসে বসে রায়ান শিনকে মেসেজ করছিল। শিন জানায়, আমি এখন তোমাদের অফিসে আসছি, তোমাদের রুম কয়তলায়? রায়ান এতগুলো অপরিচিত স্টাফদের মাঝে নার্ভাস হয়ে যায়। শিন আসলে সবাই তাকে হ্যালো বলে। শিন হংকে বলে, ও সিউলে আসার পর এখন আমার সাথে দেখা করেনি, তোমাদের এখানে সে কেমন আছে? তারা বেশ কিছুক্ষণ কথা বলে। একসময় রায়ান হংকে বলে, আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসি। রাস্তায় যাওয়ার সময় শিন বলে, তোমাদের এখানে সবাই ভালো, কিন্তু কর্নারে যে লোকটা বসে আছে সে আমাকে একটু হ্যালো বলেনি। রায়ান বলে, ও সম্ভবত অদ্ভুত লোক। রায়ান একটা পুতুল শিনের হাতে ধরিয়ে দেয়। সে জানায়, সিউলে আসা প্রথম দিন একটা লাকি শট খেলেছিলাম, সেখানে পেয়েছি এটা। শিন এতে অনেক খুশি হয়ে জানায়, তাহলে ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, রাতে মেসেজ দিও। রায়ান শিনকে এগিয়ে দিয়ে অফিসের দিকে আসছিল। সে রাস্তায় লিকে দেখতে পায়। পরক্ষণে একটা গাড়ি আসলে লি এর ভেতরে যেন অদৃশ্য হয়ে যায়। রায়ান ভাবতে থাকে, নিশ্চয়ই রাতে উজিনদের অযথা চিল্লাচিল্লির কারণে সে ঘুমাতে পারেনি, তাই এখন তার হ্যালুসিনেশন হচ্ছে। তারপর সে অফিসের কলিগদের সাথে ডিনার করতে আসে। হং অনেকগুলো মাংস বাড়িয়ে দিয়ে বলে, তোমাকে আরো শক্তিশালী হতে হবে, এগুলো খাও। রায়ানের সেই দাঁতের ডাক্তার লিয়ের কথা মনে পড়ে যায়। সে জলদি করে বাথরুমে এসে বমি করে। জুয়ে সে জানায়, এই কিউট চেহারা নিয়ে অন্যের অ্যাটেনশন পাওয়ার জন্য এগুলো করছো না, অন্যের সহানুভূতি চাও, এগুলো বাদ দিয়ে দাও। তারপর হং বাহিরে এসে রায়ানকে জানায়, আমি তোমার সিইও, এভাবে আমাকে ইগনোর করাটা তোমার ঠিক হচ্ছে না। সে রায়ানকে কলেজ স্কুলের দিনের মতো জোরাজুরি করে বলে, তুই এখন হাস। রায়ান প্রচন্ড রাগান্বিত হয়ে হং এর গলা চেপে ধরে। তারপর কল্পনা থেকে বের হলে শুনতে পায় হং বলছে, হাসি হলো শরীর ও মনের জন্য ভালো ইত্যাদি বলে সে এখান থেকে চলে যায়।
রাতের বেলা রায়ান মেসে ফিরছিল। সে শিনকে কল করে বলে, আমার এই মেসে ফিরতে ইচ্ছা করছে না। তুমি জানো এখানে কত আজব লোক থাকে, আমি এখন কি করব? শিন বোঝাতে চেষ্টা করে, কিন্তু রায়ান বলে এখানে এক তুতলা লোক থাকে, তার মুখে যা আসে সে সব বলে দেয়। এক লোক যে সবসময় চাকু দিয়ে ফিসফিস করে বলে, আমি তোকে খুন করব। শিন বোঝায়, ওদের নিয়ে তুমি ব্যস্ত হয়ে গেলে ক্লান্ত হয়ে যাবে, তুমি তোমার কাজেই ফোকাস করো। রায়ান মেসে ফিরলে মিস লিম তাকে এক গ্লাস চা খাওয়ান। তিনি জানতে চান সে পুলিশ অফিসার সুহার সাথে কি কথা বলেছে। তার ভাষ্য মতে সুহা যদি বারবার এই মেসে আসে তাহলে তার মেসে ব্যবসা লটে উঠে যাবে। কিন্তু রায়ান তেমন কিছু না বলেই ঘরে ফিরে আসে। সে অনুভব করে তার মাথা ঘুরছে। ওদিকে মিস লিম লিকে জানান, আবুলটাকে ভালোভাবে খাইয়েছি, দেখা যাক কি হয়। লি জিজ্ঞেস করে, চতুর্থ তলায় এক ভদ্র মহিলাকে ধরেছ, কিন্তু কেন? লিম বলেন, আমি তোমার পরামর্শ না নিয়ে কাজ করেছি বলে তুমি কি এখন আমাকে মেরে ফেলবে? লি জানায়, আপনাকে কিছু করব না, কারণ আপনি স্পেশাল। একদিন রায়ান রুমে ঢুকে বুঝতে পারে তার রুমে কেউ ঢুকেছে, কারণ সে প্রতিদিনই মেস থেকে বের হওয়ার সময় তার ল্যাপটপে একটা ছোট্ট ময়লার পিস রাখতো। যদি কেউ ল্যাপটপটা খুলে তাহলে সেই পিসটা এখান থেকে চলে যাবে। রায়ান চলে আসে লিমের কাছে সিসি ক্যামেরা চেক করতে। লিম বলেন, তুমি যে এত ধুরন্ধর আমি জানতাম না, ঠিক আছে চেক করো। সে দেখতে পায় দিনের বেলা দাগজো তার রুমে এসেছিল, আর সেখানে তাদের সিসি ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছিল। মিস লিম বলেন, তুমি এখন কিভাবে শিওর হবে যে সে তোমার রুমে ঢুকেছে কিনা? রায়ান কোনো কথা না বলেই দাগজোর সাথে তার ঝামেলা বাঁধিয়ে ফেলে। তখন লি এসে রায়ানকে ছাদে নিয়ে যায়। সিঁড়ি দিয়ে উঠার সময় রায়ান বলে, চতুর্থ ফ্লোরে এইমাত্র আমি কোনো আওয়াজ শুনলাম। লি বলে, আমি কোনো আওয়াজ শুনিনি, হয়তো বিড়াল হবে। ছাদে এসে লি রায়ানের মনে যেসব কথা ঘুরপাক খাচ্ছিল সে সব বলে দেয়। সে জানায়, তুমিও কি দাগজোকে খুন করতে চাও? সে আরো বলে, আসলে তুমি নিজেকে সবসময় আলাদা ভাবো, ঠিক আছে আলাদা হওয়া ভালো, এটা নিজের কাজের স্বাধীনতা বাড়ায়, কিন্তু তোমার তাদের সাথে ঝামেলা করা ঠিক নয়। একদিন সকালে অফিসে যাওয়ার সময় পুলিশ অফিসার সুহা রায়ানকে থামায়। রায়ান সেই ইন্ডিয়ান লোক মিস লিমের ভাষ্য মতে যে রায়ানের রুমে আত্মহত্যা করেছিল তার ডায়েরিটা দেয়। এসব বিষয় নিয়ে রায়ান আরো কিছু বলতে যাবে, সে তাকিয়ে দেখে ও দূরে মিস লিম দাঁড়িয়ে আছেন। রায়ান বলে, এসব ব্যাপারে আমি কিছু জানি না। এটা বলে সে সেখান থেকে পথ কাটিয়ে চলে যায়। ওদিকে হং তখন রায়ানের গার্লফ্রেন্ড শিনের সাথে দেখা করতে আসছে। শিন বলে, ও এখানে আসার পর কথাবার্তা ভাবভঙ্গি সব পাল্টে গেছে। হং বলে, অফিসে আমি তাকে কখনো চাপ দিই না, শুধু কিছু জিজ্ঞেস করলে খেপে যায়। তারপর হং শিনকে কিছু খাবার কিনে দিয়ে চলে যায়। শিনের সুপারভাইজার বলে, ওই কি তোমার বয়ফ্রেন্ড? শিন জানায় সে আমার কলেজের সিনিয়র, কিন্তু সুপারভাইজারের কথায় শিন অনেক আঘাত পায়। ইদানিং এই সুপারভাইজারটা শিনকে অনেক প্রেরণা দিচ্ছে। ওদিকে সুহা আবারও ইডেন মেসে আসে। রায়ান তাকে সকালে বলেছিল চতুর্থ ফ্লোরে কেউ থাকে না, কিন্তু মাঝে মধ্যে সে শব্দ পায়। সুহা ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভেতরে ঢুকে। সেখানে ইতিমধ্যে দাগজু আর সেই কিডন্যাপ করা মহিলাটি ছিল। দাগজু নিরাপদ থাকতে মহিলাটির গলায় চাকু দিয়ে ধরে যেন সে শব্দ না করে। সুহা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে একটা রুম পায়, যেটা ডাক্তারদের চেম্বারের মতো। একসময় সে কিছু না পেয়ে চলে যায়। দাগজু আসছিল সুহাকে ধরে ফেলতে, কিন্তু সুহা ততক্ষণে সেখানে থাকেনি। দাগজুর রুমে এসে দেখে মহিলাটি আর নেই। সে এতে অনেক ঘাবড়ে যায় এবং চারপাশে তাকে খুঁজতে শুরু করে। দাগজু যেই রুমে ছিল মহিলাটি সেই রুমের দরজা বন্ধ করে নিচে চলে আসে। মেস থেকে বেরিয়ে একটা লোককে বলে, আমাকে বাঁচান। দেখা যায় সেই লোকটি দাঁতের ডাক্তার লি ছিল। সে বলে, আপনাকে বাঁচতে হলে হামাগুড়ি দিতে হবে। তারা মহিলাটিকে আবারও ধরে আনে। মিস লিম একটা বোতল এগিয়ে বলেন, এটা মাশরুমের জুস, এটা খেয়ে মরলে কিছু টের পাবে না। সিন চেঞ্জ হলে দেখি রায়ান কাজ শেষ করে মেসেজ যাচ্ছে। রাস্তায় এক ফুল বিক্রি করা মহিলাকে দেখলে তার মায়ের কথা মনে পড়ে। তিনিও এভাবে গ্রামের সবজি বিক্রি করেন। একদিন রায়ান তার মাকে গিয়ে বলেছিল, আমি শহরে যাব, আমার এক বন্ধুর অফিসে কাজ করব। এটা শুনে তিনি বলেন, মনে হচ্ছে 1000 বছর পর আমার ছেলে একটি কাজ পেয়েছে। রায়ান এই মুহূর্তে হংকে বলছিল, আগামী 1 সপ্তাহ কি তোমার বাসায় থাকতে পারবো? কিন্তু হং তাকে না করে দেয়, কারণ সে ইদানিং খুব ব্যস্ত থাকবে। হঠাৎ রায়ান সামনের গলিতে লিকে দেখতে পায়। সে আর একটু সামনে গেলে দেখে সেখানে কেউই নেই। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে পায় না, কিন্তু ভাবতে থাকে আমি নিশ্চিত এটা লি ছিল। তারপরের দৃশ্যে আমরা রায়ানকে পুলিশ স্টেশনে দেখি। গাড়ি দিয়ে মেসেজ যাওয়ার সময় সে অসুস্থ হয়ে যায়। অগতার ড্রাইভার তাকে থানাতে দিয়ে আসে। তখন রাত প্রায় 1টা বাজে। শিন অনেকক্ষণ কল করেও রায়ানকে পায় না। সে মেসেজ দিয়ে বলে, আমি ইডেন মেসে যাচ্ছি, তোমার কি হয়েছে? সেই মেসেজ যখন রায়ান দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। যদি তার গার্লফ্রেন্ড শিনের সাথে মেসের লোকেরা খারাপ কিছু করে, এটার ভয়ে সে তাড়াতাড়ি মেসের দিকে যেতে লাগে। তার সাথে আসে পুলিশ অফিসার সুহা। শিন মেসের সিঁড়ি দিয়ে উঠতেই তার হাতে ময়লা চুইংগাম লেগে যায়। মিস লিম এসে বলেন, তুমি কে? শিন জানায়, আমি রায়ানের সাথে দেখা করব। লিম বলেন, ইয়ংম্যান তো এখনো আসেনি। লিম শিনকে বলেন, তোমার হাতে ময়লা চুইংগাম লেগে আছে, আসো এগুলো ক্লিন করে দেই। শিন ভেতরে ঢুকতে না চাইলেও যেন লিম তাকে জোর করে নিয়ে নেন। রায়ান এর ভেতরে মেসে এসে পৌঁছায়। সে শিনকে বাইরে যেতে বলে, তার গুরুত্বপূর্ণ কথা আছে। পাশে লিম অনেক অবাক হয়ে বলেন, এখানে এত পুলিশ কেন? বাহিরে এসে রায়ান শিনকে অনেক বোঝায়, কিন্তু শিন বলে, আমার মনে হয় না এরা অস্বাভাবিক। সে আরো রাগ করে বলে, তোমার এত সমস্যা হলে তুমি এখানে পড়ে আছো কেন? অন্য কোথাও গেলেও তো পারো। তাদের কথার এক পর্যায়ে সুহা বলে, আমি শিনকে বাসায় ড্রপ করে দিব। সুহা গাড়িতে বসে শিনের দিকে তাকিয়ে কথা বলছিল। সে দেখে মেসের উপর তলায় লি দাঁড়িয়ে আছে। লি ছাদ থেকে এসে রায়ানকে বলে, কাল ফ্রি আছো, একসাথে বিয়ার খাওয়া যেতে পারে। রায়ান জানায় তার গার্লফ্রেন্ডের
সাথে ডিনার আছে, সে পারবে না। শিনকে ড্রপ করার পর সুহা অন্য অফিসারকে বলে, আচ্ছা এই মেস সম্পর্কে তুমি কি জানো? এই এলাকাতে তো তুমি অনেক বছর ধরে আছো। অফিসার বলে, একসময় এই মেসে আগুন ধরে, তারপর অনেকদিন পর মিস লিম সেটা আবারও খুলেন, কিন্তু মেস এখন পুনঃসংস্কারে কাজ করবে, তাই হয়তো মানুষ তেমন থাকে না। সুহা বলে, আমার অনেক ফ্রেন্ড মেসে থেকে পড়াশোনা করেছে। সাধারণত মেসে যারা থাকে তারা সবসময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, কেউ কারোর সাথে তেমন কথা টথা বলে না। কিন্তু এই মেস যেন লুডো খেলার দোকান। সকালবেলা ঘুম থেকে উঠে রায়ানের দাগজুর সাথে দেখা হয়। সে জানায়, তুই আমাকে ইচ্ছা মতো বলিস কখন আমি তোকে খুন করব। রায়ান এতে প্রচন্ড রেগে যায়। তাদের কথা শুনে উজিন এসে বলে, এখানে কোনো গেম চলছে? এসব ঝামেলায় উজিনের ভাই জিন সহ লিও আসে। জিন বলে, এসব গেম আর ভালো লাগছে না, একদম ফিনিশ করে দিলেই তো হয়। সে লিকে বলে, আমার মনে হয় এখানে আজীব জিনিসটাই আপনি। লি তার দিকে এগিয়ে যায়। বুতলে মুখ রেখে বলে, ভদ্র আর হেসে কথা বলছে দেখে কি তোমার আমাকে খুব ক্লোজ ফ্রেন্ড মনে হয়? কথার একটা জায়গা থাকে। পেছন থেকে উজিন বলে, ভাই ওনাকে সরি বলো। জিন সরি জানিয়ে সেখান থেকে বিদায় হয়। লি ছাদে এসে রানকে নিয়ে যায় এবং জানায়, গতকাল তুমি মাতাল হয়ে অনেক বকবক করছিলে, রাতে কেউই ঘুমাতে পারেনি। রান এতে অনেক অবাক হয়। লি আরো বলে, বিশ্বাস না হলে সিসিটিভি চেক করো। সে দেখে সত্যি রাতে অনেক আজেবাজে কথা বলছিল। সে লির দিকে তাকিয়ে বলছিল, জানিস এই মেসের সবচেয়ে ডেঞ্জারাস চিজকে সেটা তুই। তাই হয়তো আজ ছাদে লি তাকে বলছিল, মনের মধ্যে কোনো কথা থাকলে সেটা জানিয়ে দেওয়া ভালো। রান ঘুরে ঘুরে অনেক মেস খুঁজে, সবগুলোর মাসিক বেতন ছিল অতি উচ্চ। সে বিরক্ত হয়ে রাস্তায় বসেছিল। পাশে কাপড়ের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, যেন মেসে থাকতে থাকতে তার মেজাজ তিক্ত হয়ে গিয়েছে। পেছনে শিন হাই বললে সে ঘাবড়ে যায়। সে বলতে শুরু করে তার মেসের গল্প। সে বলে, আমি কি হংয়ের কাছে অগ্রিম বেতন খুঁজবো? শিন এসব বিষয় বিরক্ত হয়ে চলে যায়। রান একটা সুপারমার্কেটে ঢুকে চাকু কিনে সেটা নিয়ে মেসে চলে আসে। আজ লেখার সময় একটা নতুন ছেলে আসে। সে এসে বলে, আমার একটা চার্জার লাগবে। এই ছেলের নাম ডংসান। সে আরো অদ্ভুত। দেখা যায় তার চার্জার থাকা সত্ত্বেও সে রায়ানের রুমে গিয়েছিল এবং নোটে টিক চিহ্ন দিয়ে রাখে, যেন একটা ধাপ শেষ। তখন চতুর্থ ফ্লোরে উজিন জিনরা কাটাকুটি পরিষ্কার করছিল। জিন বলে, আমাদের কেন এসব কাজ করতে হবে? দাকচু বলে, লি যা বলছে তাই করো, বেশি কথা বললে অনেক বিপদ আছে। এগুলো নিয়ে তাদের মাঝে উচ্চস্বরে কথা হয়। রায়ান শব্দ শুনেই চতুর্থ তলায় চলে আসে। জিন বলে, আর পারছি না। এটা বলে সে রায়ানকে মারতে চলে যায়। দাকচু বারবার সতর্ক করে, তারপরও সে পেছনে তাকায় না। উল্টো সে নাকের মধ্যে এক গাঁথা রক্ত নিয়ে ফিরে আসে। লি বলে, আমার প্রপার্টিতে যারা হাত দিবে তাদের অবস্থা এরকমই হবে। প্রথম দিকে উজিন তার ভাইকে হারিয়ে অনেক মন খারাপ করলেও সে হেসে জানায়, আমি আপনার প্রপার্টি দেখে রাখবো। সকালবেলা কাজে যাওয়ার সময় রায়ান ডংসানের সাথে পরিচিত হয়। সে জানতে পারে ডংসান একজন সঙ্গীত শিল্পী। রাস্তা দিয়ে হাঁটার সময় তাদের লিয়ের সাথে দেখা হয়। লি বলে, তুমি নিশ্চয়ই নতুন ভাড়াটিয়া। কথার এক পর্যায়ে ডংসান বলে, এত গরমে আপনি ফুল হাতা গেঞ্জি পরে আছেন, আপনার ঠান্ডা লাগছে না? লি জানায়, আমার হাতে একটা ক্ষত আছে। এটা বলে সে মেসের দিকে এগিয়ে যায়। রায়ান তার চলে যাওয়ার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। ডংসান একটা খোলামেলা জায়গায় এসে একটা গান পরিবেশন করে। তারপর তার একটা রেস্টুরেন্টে আসে সোজু খেতে। রায়ান বলে, এই প্রথম মেসে আমার মতো একজন স্বাভাবিক মানুষ পেলাম। রায়ান ফিসফিস করে বলে, আমাদের এখান থেকে বেরোতে হবে। পরের দৃশ্যে আমরা উজিনকে দেখতে পাই, যে ব্যাগে তার ভাইকে রাখা হয়েছে সেটা ধরে কাঁদতে থাকে। তার ভাইয়ের ব্যবহার করা জিনিসগুলো দেখে মন খারাপ করে। ওদিকে রাতে রায়ান এসেছে শিনের সাথে দেখা করতে। সে তাকিয়ে দেখে হং শিনকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে। যাওয়ার সময় বলে, আমি কি আসবো, এক কাপ কফি খেয়ে চলে যাব। শিন বলে, পরে দেখা হবে। রায়ান শিনকে টেক্সট দিয়ে বলে, কি করো, আজ দেখা করবে? শিন রিপ্লাই দেয়, আমি ঘুমিয়ে যাব এখন। রায়ান এতে অনেক কষ্ট পায়। তখনই তার ফোনে ডংসানের মেসেজ আসে যে তাদের মেসে নতুন উঠেছে। সে দাকচুর ফটো তুলে বলে, এই লোকটা আমার রুমে উকিঝুঁকি দিচ্ছে। রায়ান বলে, তুমি ঠিক আছো? সে কোনো রিপ্লাই না দিলে রায়ান একটা ট্যাক্সি করে ইডেন মেসের দিকে চলতে শুরু করে। সিঁড়ি দিয়ে উঠার সময় রায়ান উজিনের সাথে ধাক্কা খায়। আজ উজিন স্বাভাবিকভাবে বলে, তুমি কি চোখ হাতে নিয়ে ঘোরাফেরা করছো? রায়ান বলে, তোর তো সাহস কম না, কি বললি আবার বল। উজিন মুড সুইং করে হেসে বলে, নতুন ছেলেটা ছাদে আছে। রায়ান ছাদে আসলে ডংসানের সাথে দেখা হয়। ডংসান বলে, আমি এই অদ্ভুত লোকটাকে বলেছি আমি এখানে থাকি না, এটা বলে ছাদে চলে এলাম। রায়ান বলে, কিভাবে বুঝতে পারছি না এই মেসের সব কটা সাইকো। সে আরো বলে, আজ যে ফুল হাতার শার্ট পরা লোকটার সাথে দেখা হলো না, সেই হয়তো সবকিছুর মূল। সবসময় ভূতের হাসি দিয়ে বাঁচা বলে থাকে। রাতের বেলা রায়ানের প্রস্রাব পায়। সে কাজ শেষ করে রুমে যাবে, দেখতে পায় দাকচুর লোকটা ছুরি নিয়ে ঘোরাঘুরি করছে। সে ভাবে এটাই হয়তো মোক্ষম সুযোগ, ছবি তুলে পুলিশকে দেখাবে। তার আগে মিস লিম চলে আসেন। এর ভেতরেই দাকচু আর সেখানে থাকে না। রায়ান মিস লিমকে ঘটনাটা বলে, কিন্তু লিম বলেন, তুমি হয়তো ঘুমের গুড়ের কারণে উল্টাপাল্টা দেখছো। রায়ান 100% নিশ্চিত লুচ্চাটার হাতে ছুরি ছিল। রায়ান অনুরোধ করে তার ঘর চেক করা হোক। দেখা যায় এসব নিয়ে মিস লিম অনেক রাগ দেখান। তিনি বলেন, যদি ছুরি না থাকে তাহলে। তখন সেখানে উজিন আসে। দায়িত্ব দেওয়া হয় উজিনকে সে ঘর চেক করবে।
দেখা যায় ঘরে কিছু না পেলে রায়ান ঘর চেক করতে নেমে যায়। পেছন থেকে ডংসান তাকে অনুরোধ করে ঘর বেশি অগোছালো হয়ে যাচ্ছে, কিন্তু রায়ান ঘরে কোথাও ছুরি পায় না। এই সময় লি এসে দাঁড়ায়। সে দেখে উজিনের পেছনে চুরিটা লুকিয়ে রেখেছে, কিন্তু লি সেটা প্রকাশ করে না। একদিন কাজ শেষ করে রায়ান একটা গেমসের দোকানে আসে। সেখানে কিছু ছেলেরা অতিরিক্ত কথা বলছিল। রায়ান তাদের নামে বিচার দিয়ে তাদের খেলা বন্ধ করে দেয়। রাতে বাড়ি ফেরার সময় মোটরসাইকেল দিয়ে ছেলেগুলো তাকে ঘিরে ধরে। রায়ান বলে অযথা ঝামেলা না করে বাসায় চলে যাও। ছেলেগুলো বলে আমাদের কোনো বাসা নেই। তারা রায়ানকে আক্রমণ করলে সেও তাদের তুলোধুনো করে। এতে সে অনেক রক্তাক্ত হয়ে যায়। তখন তার সামনে লি এসে দাঁড়ায়। সে বলে তোমার কথা বলার দরকার নেই, তুমি এখন অনেক আহত, সবার আগে তোমার সুস্থ হওয়া দরকার। লি রায়ানকে তার হসপিটালে নিয়ে আসে। প্রথমে রায়ান প্রচন্ড ভয় পেয়ে যায়। সে জানতে চায় আপনি কে। লি জানায় আমি একজন সাধারণ মেসে থাকা ডেন্টিস্ট, অথবা তোমার উপন্যাসের সাইকো কিলার। তুমি আমাকে যেভাবে দেখতে চাও সেভাবে হতে পারি। ঠিক এই মুহূর্তে সুহা ইডেন মেসের দিকে যাচ্ছিল। সে মেসের সামনে পার্কিং এ এসে বলে জগলুকে খুঁজতে আসা ডিটেকটিভ যদি গাড়ি এখানে পার্ক করেন আর গত কয়েকদিনের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই কোনো প্রমাণ এখানে আছে। তারা সত্যি ড্রোনে একটা ইনজেকশন খুঁজে পায়। ঠিক এই মুহূর্তে রায়ান আর লি মেসের দিকে যাচ্ছিল। একটু আগে সেই গেমসের ছেলেগুলোর মা হসপিটালে পুলিশ নিয়ে এসেছিল। তারা যেমন খুশি তেমন সাজের মতো ভিকটিম সাজে আর বলে এই ছেলেটা আমাদের ছেলেকে মেরেছে। লি তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে রায়ানকে নিয়ে বেরিয়ে আসে। রাস্তায় লি বলে তুমি উপরে যাও, আমি একটু আসছি। রায়ান ভাবতে থাকে এটাই সুযোগ পালিয়ে যাওয়ার। তখন ডংসান এসে বলে জানো আজ উপরে গিয়েছিলাম, আমি সেখানে রক্তের গন্ধ পেয়েছি। তাদের সব কথা লি শুনছিল। রায়ান রুমে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বলে এখানে মোরা বিড়াল রাখা, আসলে সেটা ছিল তার সাদা রঙের শার্ট। উজিন বলে তোমার হার্বালের ওষুধ খাওয়া উচিত। পরের দিন জু সকালবেলা অফিসে গিয়ে দেখে তার কিবোর্ড ভেঙে পড়ে আছে। সে রায়ানকে বলে তুই এটা ভেঙেছিস। রায়ান কোনো কথা না বলে গ্লাস দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। তারপর কিবোর্ড দিয়ে তাকে আঘাত করতে শুরু করে। রায়ান আমাদের বলে ঠিক এই সময় অনুভব করলাম দোষটা আসলে আমার ভাগ্যের না, দোষটা হচ্ছে আমার আশপাশ মানুষের আচরণ। রাতে মেসে ফেরার সময় হং রায়ানকে এসব বিষয় নিয়ে কথা বলার জন্য একটা রেস্টুরেন্টে ডেকে আনে। সেখানে শিনকেও ডেকে আনে। রায়ানের মতে সে পিঠ পিছে শিনের সাথে দেখা করার জন্য এগুলো করছে। এতে সে প্রচন্ড রেগে যায়। তাদের এখানে তখন লি এসে উপস্থিত হয়। সে হংকে বলে তুমি কি তার সহকর্মী। হং বলে আমি তার সিইও। লি তাদের বুঝায় যখন আপনি একটা ছোট্ট রুমে থাকবেন তখন পৃথিবীটাকেও ছোট মনে হবে। আপনার উচিত রায়ানের সাথে ভালোভাবে কথা বলা। হং এসব কথা শুনে লিকে মারতে উদ্যত হয়। লি বলে ইন্টারেস্টিং যে একটা মেয়ের সামনে সাহসী হওয়ার অভিনয় করছে। রায়ান হাত জোর করে লিকে বাহিরে নিয়ে আসে আর জানায় দয়া করে ওনাদের সামনে আপনার মুখটা বন্ধ রাখবেন। লি বলে আমি পারবো না, তোমাকে অনেক আগে বলেছিলাম, হয়তো ভুলে গেছো। টার্গেট ফিক্সড হলে টিকিট কনফার্ম। সে আরো বলে সেদিন শিন আর হং যখন গাড়ি থেকে বেরোলো তখনই তোমার মেরে ফেলা উচিত ছিল। এটা বলে লি সেখান থেকে চলে যায়। রায়ানের যাওয়ার সময় হলে হং তার গাড়ি ভাড়া দৌড়িয়ে দেয়। রায়ান বলে সাবধানে থাকিস। এতে হং আর রায়ানের মাঝে ঝামেলা হয়। রাতের বেলা লি হং এর বাসায় ঢুকে। তারপর একটা ইনজেকশন পুশ করে। সে ফোন করে কাকে যেন বলে আপনাকে একটা জায়গায় পরিষ্কার করতে হবে। লি বাসায় ফিরলে উজিন বলে তোমার এসব কুকর্ম পরিষ্কার করা কি আমার কাজ। লি অবাক হয় পাগলটা হঠাৎ স্বাভাবিকভাবে কথা বলছে কিভাবে। লি জানায় এটাই তোমার সমস্যা, তুমি কাজটা উপভোগ করছো না। তোমার ভাইয়ের যেমন অবস্থা হয়েছে তোমারও ঠিক সেরকম অবস্থা হবে। আজকে লি এর সাথে ডংসানের দেখা হয়। লি তাকে ফ্রিজের মাংস খেতে দেয়। লি জানায় তুমি জানতে চাইবে না এটা কিসের মাংস। তারপর থেমে বলে এটা মানুষের মাংস। ডংসান প্রচন্ড ভয় পেয়ে যায়। লি হেসে উড়িয়ে বলে আরে জুক মারছিলাম। ডাকজু আর উজিনরা এসে বলে আমরাও কি জুক মারতে পারি। ডংসান তাদের কথায় বেশ সন্দেহপ্রবল হয়। সে বিষয়টা ঘাটতে চতুর্থ ফ্লোরে চলে আসে। একটু পর সেখানে উজিন আর ডাকজু মিলে একটা বস্তা টেনে নিয়ে যায়। ডংসান সাথে সাথে লুকিয়ে পড়ে। পেছন থেকে লি একটা ক্রিকেট বল নিয়ে এগিয়ে আসে। সে ডংসানকে জানায় তোমার রুমটা খালি করতে হবে। সে বলটা ডংসানের দিকে ছুঁড়ে মারে আর এগিয়ে এসে বলে খেল খতম। ওদিকে সুহা জানতে পেরেছে সে জগলুকে খুঁজতে আসা ডিটেকটিভ গাড়ি নিয়ে জঙ্গলের দিকে গিয়েছিলেন, কিন্তু সুহা অবাক হয় জঙ্গলে গাড়ি নিয়ে গেলে তিনি যাবেন কোথায়, কারণ এই পথে একটা গর্তে গিয়ে রাস্তা থেমে গেছে। সুহাকে এক বৃদ্ধ লোক বলে আমি গত কয়েকদিন আগে এদিকে একটা গাড়ি যেতে দেখেছি, অথচ এই পথে আপনার মতো পুলিশ অফিসার ছাড়া তেমন কেউই আসে না। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো সুহা একটু ভেতরে গিয়ে একটা পুরা গাড়ি খুঁজে পায় আর একটা লাশও। বাকি পুলিশরা জানায় লাশটার গলায় একটা ইনজেকশন পাওয়া গেছে। সুহার তখন সেদিন ইডেন মেসে পাওয়া ইনজেকশনটার কথা মনে পড়ে। রাতে রায়ানের ঘুম ভেঙে যায়। সে একটা হোটেলে শিনের সাথে দেখা করতে এসেছে। সে তাকিয়ে দেখে বাহিরে লি দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে রায়ান চাকু নিয়ে এগিয়ে যায়। আসলে সেটা ছিল তার গার্লফ্রেন্ড শিন, কিন্তু অতিরিক্ত চিন্তার ফলে ইদানিং তার হ্যালুসিনেশন হচ্ছে। শিন রাগ করে রায়ানকে বলে আমি আর পারছি না, চলো ব্রেকআপ করা যাক। এতে রায়ানের মানসিক চাপ আরো বাড়তে থাকে।
তখন তাকে ডংসান মেসেজ দিয়ে বলে আমি দাগজুর সাথে রুমে বসে ড্রিঙ্কস করেছি। লোকটা এতটাও খারাপ না। রায়ান ভাবতে থাকে মেসেজটা সে দেয়নি, নিশ্চয়ই এতে কোনো ঘাপলা আছে। সে একটা ট্যাক্সি ভাড়া করে ইডেন মেসে চলতে থাকে। সেখানে পৌঁছলে ডংসান বলে আমার কাছে এই মেসের সবকিছুই তো দারুণ লাগছে, তুমিও থাকো না। রায়ান তার কলার ধরে বলে তুমিও কি পাগল হয়ে গেছো নাকি তুমিও তাদের দলের? রায়ান ভীত হয়ে মেস থেকে বেরিয়ে যায়। ডংসানের পেছনে তখন লি আসে। ডংসান বলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। লি জানায় তবুও অকৃতকার্য হয়েছ। এটা বলে তাকে চতুর্থ ফ্লোরে নিয়ে যায়। তার সব দাঁতগুলো খুলে একটা দাঁতের মালা বানায় আর বলে এখানেই আমি আমার প্রিয়জনদের বন্দি করে রাখি। লি উজিনকে বলে তুমি ওকে একটু দেখে রেখো। লি চলে গেলে উজিন ডংসানকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় ওই ডেন্টিস্ট আমাকে ঘৃণা করে? আমার কি ওকে মারা উচিত? উজিন ডংসানের সাথে একটা ডিল করে সে তার রশি খুলে দেয় আর গ্রিন লাইট রেড লাইটের মতো গান গেয়ে বলে তুমি চলে যাও। দেখা যায় গান শেষ হলে সে কুদাল দিয়ে ডংসানের দিকে এগিয়ে যায়। উজিন ডংসানকে জোরে এক আঘাত করে মাটিতে ফেলে দেয়। ইদানিং সম্ভবত উজিন লিয়ের প্রতি প্রচন্ড বিরক্ত, কারণ সে তার ভাইকে মেরেছে, তাকে দিয়ে চাকরের মতো কাজ করাচ্ছে। সে কতগুলো মেমোরি এনে একটা সাংবাদিককে দেয় আর বলে এখানে লিয়ের সব গোপন ভিডিও আছে। সে আরো বলে আপনার প্রকাশিত নিউজটা কবে পাবো? সাংবাদিক বলে এই তো 2 ঘন্টা পর। দেখা যায় উজিন চলে গেলে সেখানে লি আসে। সে ফিস করে বলে নিউজটাকে একটু দেখতে পারি? লি একটা পাবলিক ফোন দিয়ে পুলিশকে কল করে বলে পাহাড়ের ওপাশে একটা গাড়িতে বিভৎস লাশ দেখলাম, আপনারা চলে আসুন। অর্থাৎ সে সাংবাদিককে মেরে ফেলেছে। লি তারপর রায়ানের গার্লফ্রেন্ড শিনকে কিডন্যাপ করে ফেলে আর কল করে বলে তুমি তাকে বাঁচাতে চাইলে ইডেন মেসে চলে আসো। রায়ান বারবার বলতে থাকে আমি আসছি, শিনের কোনো ক্ষতি করবেন না। রায়ান উককে নিয়ে রওনা হয়। উক হচ্ছে রায়ানের সেনাবাহিনীতে থাকাকালীন সহযোগী। হুট করে তার সাথে দেখা হয়। রায়ান নিজের মধ্যে অনেক বল খুঁজে পায়। সে মেসে ঢোকার আগে পুলিশকে কল করে আর সেখানে ঢুকে উক আর রায়ান মিলে শিনকে খুঁজে শুরু করে। ঘটনাক্রমে উক ভুল করে রায়ানের টেবিলে থাকা জুসটা খেয়ে নেয়। এতে সে সেখানে অচেতন হয়ে পড়ে। রায়ান খেয়াল করে কে যেন তাদের দরজা কুড়াল দিয়ে আঘাত করছে। এতে সে প্রচন্ড ঘাবড়ে যায়। উজিন ভাঙা দরজায় হাত বাড়িয়ে লকটা খুলে ফেলে। সেখানে তখন লি আসে। লি জানায় তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাইলে তোমার এই বন্ধুকে মারতে হবে। অচেতন উক উঠে বলে তোমরা কি সব বলছো? রায়ান লিয়ের উপর আক্রমণ করে। লি তাকে অন্য একটা রুমে নিয়ে যায় আর উজিন আর দাগজু মিলে উকের কাছে আসে। তারা বলে তোকে মার্কেটে বিক্রি করলে অনেক টাকা পাবো, কিন্তু তোকে আমাদের কাছে বিক্রি করব। অন্যদিকে রায়ানকে পরাজিত করে লি তাকে চতুর্থ ফ্লোরের দিকে টেনে নিয়ে যায়। রানের কোনো খবর না পেলে সুহা মেসে প্রবেশ করে। সে বন্দুক তাক করে লিমকে বলে রান কোথায়? লিম জানান আপনার উচিত হচ্ছে না সাধারণ মানুষদের উপর এভাবে বন্দুক তাক করে রাখার। পেছন থেকে উজিন এসে সুহাকে অজ্ঞান করে ফেলে। সুহার জ্ঞান ফিরলে দেখে তার পাশে জগলুকে বেঁধে রাখা হয়েছে। সে অনেক চেষ্টা করেও বাঁধন খুলতে পারে না। একসময় একটা ভাঙা কাঁচ দেখতে পেয়ে সেটা সাহায্য নেয়। তখনই সেখানে আসে দাগজু। দাগজু সুহার সাথে খারাপ কিছু করার আগে লিম এসে তার মুখে গরম পানি ঢেলে দেন। লিম জানান তোর সাহস হলো কিভাবে আমার প্রপার্টিতে হাত রাখার। তিনি সেখানে দাগজুকে জাহান্নামে পাঠিয়ে দেন। বাকি রইল উজিন। উজিন সেই সময় তার ফোন বের করে সেই সাংবাদিকের নিউজ দেখতে, যাকে লিয়ের সব অপকর্মের প্রমাণ দিয়েছিল। দেখা যায় সেই সাংবাদিকের মৃত্যুর খবর দেখে উজিন শকড হয়ে যায়। লি আর লিম পরামর্শ করেন এবার এই মেস থেকে পালিয়ে যাওয়া যাক, যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে। তার আগে তাদেরকে উজিনকে সরাতে হবে। লিম কিচেনে এসে উজিনের নাম ধরে ডাকেন। সে জবাব না দিলে লিম বলেন তুই কি ভেবেছিস লুকিয়ে আমাকে খুন করবি? তিনি মেসের দরজা খুলে উজিনকে খুঁজেন। একটা রুমে গেলে লি মিস লিমকে আঘাত করে। লিম বলেন আমি জানতাম এমনই কিছু হবে। উজিন মেসে ফিরে দেখে মিস লিম জানালার উপর চেত হয়ে আছে। সে হেসে বলে আমাদের মালকিন মারা গেছে। তারপর সে লিকে মারতে ছাদে চলে আসে। তার হাতে একটা চাকু। লি বলে তুই এটা দিয়ে আমাকে মারবি? উজিন ছুরি একদম জায়গার মতো ঢুকিয়ে দেয়। লি কাতরাতে থাকে। হুট করে সে চিৎকার দিয়ে আমব্রেলা একদম উজিনের মাঝখানে ভরে দেয়। সে বলে তুই আসলে একটা গর্ধব, তোর উচিত ছিল ছুরিটা পেটে ঢুকানো, আমব্রেলায় নয়। তবুও উজিন হাসতে হাসতে সেখানে মারা যায়। লি চলে আসে রায়ানের কাছে। তাদের মাঝে বেশ কত সময় ফাইট হয়। একসময় রায়ান সুযোগ বুঝে লিকে বেশ বড় একটা আঘাত করে ফেলে, যেটা লিকে একদম কাবু করে দেয়। লি বলে আমি শুধু চাইছিলাম তুমি যাদেরকে ঘৃণা করো আমি তাদের মারতে চাই, আর আমরা দুজন নতুন ভাবে বসবাস করতে চাই, কিন্তু আমার বানানো সব থেকে বড় মাস্টারপিস ছিলে তুমি। রায়ান প্রচন্ড ক্ষোভ নিয়ে তাকে সেখানে মেরে ফেলে। পরের দিন সকালবেলা ইডেন মেসের নিউজটা সব থেকে বেশি পপুলার হয়। জগলু, শিন আর রায়ানকে হসপিটালে ভর্তি করা হয়। একদিন সুহা রায়ানের একটা বই দিতে আসলে সে দেখে রায়ানের হাতে সেই দাঁতের মালা। সুহার মনে পড়ে যায় সেদিন দাগজুকে আসলে রায়ানই মেরেছিল, মালকিন মহিলাটি নয়। এবং এটাই হচ্ছে গল্পের সব থেকে বড় টুইস্ট। এতক্ষণ যতগুলো মানুষ মারা গেছে তাদের কেউই লিয়ের হাতে মারা যায়নি, মারা গিয়েছে রায়ানের হাতে। লি সেদিন রায়ানের বাঁধন খুলে বলেছিল যাও প্রত্যেকে গিয়ে মেরে এসো, কারণ লিয়ের বানানোর সব থেকে বড় মাস্টারপিস হচ্ছে রায়ান। এই সবচেয়ে ভয়ঙ্কর সত্যটার সাক্ষী শুধুমাত্র সুহা। সে ব্যাপারটা কাউকে বলার সাহস পায়নি এবং আজও রাস্তাঘাটে সে লিকে দেখতে পায়। রায়ান এখন পুরোদম একজন লি, কিংবা লিয়ের ভেতর রায়ান। আর এখানে শেষ হয় আজকের এই 10 পর্বের ড্রামাটি। লি চলে আসে রায়ানের কাছে। তাদের মাঝে বেশ কত সময় ফাইট হয়। একসময় রায়ান সুযোগ বুঝে লিকে বেশ বড় একটা আঘাত করে ফেলে, যেটা লিকে একদম কাবু করে দেয়।
কাবু করে দেয়। লি বলে, আমি শুধু চাইছিলাম তুমি যাদেরকে ঘৃণা করো আমি তাদের মারতে চাই। আমি তাদের মারতে চাই আর আমরা দুজন নতুনভাবে বসবাস করতে চাই। কিন্তু